হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, ঠাকুর আজকে আমাদের শ্রীযুক্ত কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, অচলানন্দ, শিবনাথ হৃদয় এবং নরেন্দ্র ও গিরিশের সঙ্গে যে কথোপকথন করেছেন, সেই কথোপকথনের মধ্যে দিয়ে তিনি গৃহস্থ অর্থাৎ মানব জীবেদের প্রতি ভীষণ বড় উপদেশ দিচ্ছেন, যে উপদেশগুলো পালন করলে মানব জাতির কল্যাণ সাধন হবে, জীবনে চলার পথে সমস্ত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি লাভ পাবে। তো আজকে আমি তোমাদের সেই বিষয়ে বলবো। আর এর পাশাপাশি আমি তোমাদের আরেকটা কথাও বলতে চাই যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটাই শোনো, কারণ ঠাকুরের যে উপদেশ আর কি, সেই উপদেশ যদি আমরা কিছুটা হলেও নিজের জীবনে পালন করতে পারি তাহলে হয়তো আমাদেরই ভালো হবে। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিও শুরু করে ফেলি। প্রাণের ভাই শ্রীম, তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়বার শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। যাক, তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে, তাই জানবার একটু চেষ্টা করি। কিন্তু আমি তো আর শ্রীমর মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর শ্রীমুখ নিঃসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো। যত দূর মনে আছে লিখে যায়। হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলবো, আর কত ভুলে গেছি। বোধ হয় 1881 সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। সেদিন কেশববাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বরে গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংস কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়ে ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, ওই পরমহংস। কালা পেরে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম, এ আবার কী রকম পরমহংস। কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে, আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিত হয়ে তাকিয়া ঠেসান দেওয়া হয়েছে। মনে হলো এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নয়, তবে বোধ হয় ইনি পরমহংস হবেন। মনে হলো এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই, তবে বোধ হয় ইনি পরমহংস হবেন। তাকিয়ার অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরে রাজেন্দ্রবাবুকে বললেন, দেখো দেখি কেশব আসছে কি না। একজন একটু এগিয়ে গিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো, আবার দেখো। এবারও একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের ওপরে পড়ে পাত রায় বলে, ওই এলো বুঝি প্রাণনা। হ্যাঁ দেখো, কেশবের চিরকালই কি এই রীত? আসে 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 না, কিছুকাল পরে সন্ধ্যা হয় হয়, এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওকে প্রণাম করলেন, উনিও ঠিক তদ্রূপ হয়ে একটু পরে মাথা তুললেন। তখন সমাধিস্থ। বলছেন, রাজ্যের কলকাতার লোক জুটিয়া নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব, তা আমি পারবো টারবো নি। করতে হয় তুমি করো, আমি ওসব পারবো নি। ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো দাবো থাকবো, আমি তোমার খাবো শোবো আর বাজ্যে যাব, আমি ওসব পারবো নি। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন। একবার ভাবের ভারে আহ আহ করছেন। আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি, এ কি ঢং, আর তো কখনো এমন দেখি নাই। আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। সমাধি ভঙ্গের পর কেশববাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলুম, শুনলাম
তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন ওপরে পানে তাকাই, যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোকগণ বসেছিলেন, আর ভাবি তাহলে এদের দশা কি হবে? তোমরা গৃহী, একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে? সেই নেউলের মতোই পেছনে বাঁধা ইট। কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসল, কিন্তু থাকবো কেমন করে? ইটের টানে আর ধূপ করে নেড়ে পড়ে। তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু দাঁড়া সুতোর ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে, আবার উঠবে, আবার ডুব দেবে, আবার উঠবে, এমনি চলবে। তোমরা একেবারে ডুবে যাবে কি করে? কেশবও বললেন, গৃহস্থের কি হয় না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পরমহংসদেব বলছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র, দেবেন্দ্র 2-3 বার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন। তারপর বললেন, তা জানো, একবার বাড়ির দুর্গোৎসব হতো, উদয়াস্ত পাঠা বলি হতো। কয়েক বৎসর পরে আর বলি সে ধুমধাম নয়। একজন জিজ্ঞেস করলেন, মশাই, আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে, এখন যে দাঁত পড়ে গেছে, দেবেন্দ্রও এখন ধ্যান ধারণা করছে। তা করবেই তো, তা কিন্তু খুব মানুষ। দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো। নারকেল যতদিন ডাব থাকে, তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবে। আর যখন মায়া শেষ হয়ে যায়, তখন হয় ঝুনো। ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায়। শ্বাসটা ভিতরে ঢপর ঢপর করে। আত্মা হয় আলাদা, শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে যোগ থাকে না। ওই যে আমিতে ওটার বড় মুশকিল বাঁধায়। শালার আমি কি যাবেই না? এই পোড়ো বাড়ি অসত্য গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও, আবার পরদিন দেখো এক ফেকরি গজিয়েছে। ওই আমিও অমনি ধারা। পেঁয়াজের বাটি 7 বার ধোও, শালার গন্ধ কি কিছুতেই যাবেনি? কি বলতে বলতে কেশব বাবুকে বললেন, হাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আর এক পা ফেলতে উহ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে। এরা বলেন ঈশ্বর নাই। 1 কি 1.5 ঘন্টা পরে কীর্তন আরম্ভ হলো। তখন যা দেখলাম তা বোধ হয় জন্ম জন্মান্তরেও ভুলব না। সকলে নাচতে লাগলেন, কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন। নাচতে নাচতে একেবারে স্থির, সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে গেল। শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে। আর একদিন বোধ হয় 1883 সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন? আমি বললাম, আপনাকে দেখতে। ঠাকুর বলছে, আমায় দেখবে কি? এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। আমি বললাম, এরা তো দেখতে আসেন না, আপনাকে দেখতে এসেছে। ঠাকুর বললেন, তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে। 1000 বছর জলে ফেলে রাখো, যেমন ঠুকবে অমনি আগুন বেরোবে। এরা বুঝি সে জাতীয় জীব? আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আমরা এই সেই শেষ কথা শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নেই, তবে আমিও গন্ধ যায় না। আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। আর একদিন গেছি, প্রণাম করে বসেছি, বললেন, সেই যে কাক খুললে ফস ফস করে ওঠে, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড। ঠাকুর বললেন, আনো না, মনে হয় একটা এনে দিলেন। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলেন, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর বললেন, কই আর আছে। কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি, তবে একদিনের কথা বলছি। একটা লোক
লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল। তা কেমন খেতে ইচ্ছে হলো না। আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো। ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারকেল গাছ, তাল গাছ বড় হয়, বেললতো আপনি খসে পড়ে। জাতিভেদ তেমনি খসে যায়, টেনে ছিঁড়ো না ওই শালাদের মতো। আমি জিজ্ঞেস করলুম, কেশববাবু কেমন লোক? ঠাকুর বললেন, ওগো সে দিব্যি মানুষ। আমি বললাম, আর ত্রৈলোক্যবাবু? ঠাকুর বললেন, বেশ লোক, বেড়ে গায়। আমি বললুম, শিবনাথবাবু? ঠাকুর বলছেন, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি হিন্দুতে ও ব্রাহ্মণেতে তফাৎ কি? বললেন, তফাৎ আর কি, এইখানে রসম চৌকি বাজে, একদিন সানাইয়ের ভো ধরে থাকে, আর একজন তারই ভেতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মণেরা নিরাকার ভো ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। জল আর বরফ, নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়, জ্ঞানের গরমিতে বরফ জল হয়, ভক্তির হিমে জল বরফ হয়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারিপাশে ৪ ঘাট, এ ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো, বলবে জল। ও ঘাটে যারা জল নিচ্ছে, বলবে পানি। আর এ ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। বন্ধুরা, আমি ভিডিও শেষ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা জিনিস বলতে চাই, যে আমি এতদিন পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে অমৃতবাণী পাঠ করতাম, এটা প্রথম ভাগ ছিল। আজকে প্রথম ভাগ কমপ্লিট হলো। এরপর আমি নেক্সট তোমাদের যখনই রামকৃষ্ণ কথামৃত পড়ে শোনাবো, সেটা আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বিতীয় ভাগ, অর্থাৎ কথামৃতের দ্বিতীয় ভাগ থেকে পড়ে শোনাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।